আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান সময়ের প্রধানতম আলোচিত সাংবাদিক, যাকে অনেকে সাহসের বাতিঘর বলে থাকেন, অনেকে ন্যায়পরায়ণতার বিমূর্ত প্রতীক হিসেবে অভিহিত করেন। অনেকে বলেন যে সাংবাদিক যদি কেউ হতে চান তো নুরুল কবির সাহেবের মতো আসলে সাংবাদিক হওয়া উচিত। এরকম মানে তার কর্মকাণ্ড, তার কথাবার্তা, তার সব কিছু মিলে আমাদের দেশের মানুষের মধ্যে যে ইতিবাচক ধ্যান ধারণা তৈরি হয়েছে, ঠিক সেই জায়গাটিতে তিনি যখন লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, তখন মোরাললেস বাংলাদেশের সকল মানুষই কিন্তু ব্যথিত হয়েছেন, মারাত্মকভাবে ব্যথিত হয়েছেন। যে এরকম একজন মানুষ যার আসলে সর্বজন শ্রদ্ধেয় হওয়া উচিত। সব কিছুর ঊর্ধ্বে উঠে এই ধরনের মানুষকে সম্মান জানানো উচিত। একটি জাতি গঠন, একটি জাতির অস্তিত্ব কিংবা একটি জাতির যে ক্রান্তিকাল, সেই ক্রান্তিকালে যদি নুরুল কবিরদের মতো মানুষ প্রস্তুত না থাকে, তাহলে সংকট কারা উত্তরণ করবে? এরকম প্রশ্ন যখন করা হচ্ছে, ঠিক সেই সময়টাতে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এরকম একটা ঘটনা কেন ঘটলো? এর কারণ হলো আমি নিজে ব্যক্তিগতভাবে নুরুল কবির সাহেবের সঙ্গে আমার চমৎকার ভালো সম্পর্ক। একান্ত আলোচনায় তার মতো বন্ধুবৎসল, অতিথিপরায়ণ এবং নিপাট চিন্তার মানুষ খুব অল্প আছে। মানে নিজের যেটা প্রয়োজন নয়, তারপরে যেটি দেশের জন্য প্রয়োজন নয়, এরকম কোনো কথা, কর্ম, কাজ কোনো কিছুর মধ্যে তিনি সাধারণত জড়ান না। একটি ইংরেজি পত্রিকার তিনি সম্পাদক। আমাদের দেশে এমনি ইংরেজি জানা মানুষ খুব অল্প। ইংরেজি পড়ার মানুষও খুব অল্প। আমি নিজেও যখন ছাত্রজীবন তখন ইংরেজি পত্রিকা পড়তাম মূলত ইংরেজি শেখার জন্যে। কিন্তু পরবর্তীতে আসলে আমি ইংরেজি পত্রিকা নিজে পড়ি না সাধারণত। খুব বেশি কিছু দরকার না হলে, যেমন দেখা গেল কোনো একটি সাহিত্য আ সত্যিকার অর্থে যেমন জর্জ বার্নার্ড শোর একটা লেখা বা ধরেন টি.এস. ইলিয়টের একটা লেখা, সেই লেখা আসলে বঙ্গানুবাদ পড়লে আরাম পাওয়া যায় না। কিংবা ধরুন সালমান রুশদি, আ ভি.এস. নাইপল কিংবা খুশবন্ত সিং, এদের অনুবাদ আমি পড়েছি। কিন্তু অনুবাদ পড়ে আসলে মজা পাওয়া যায় না। এরকম কিছু রিদম পাওয়ার জন্য আমি কিছু, কিছু ইংরেজি বই বা লেখা পড়ি। কিন্তু ইন জেনারেল আমার আসলে ৯৯% যে লেখাপড়া সব বাংলাতে, বাংলা মাধ্যমে। আমি ইংরেজি বলে বা পড়ে আসলে আনন্দ পাই না। তো সেই অর্থে ছাত্র জীবনে অবজারভার পড়তাম। কর্মজীবনে কিছুদিন ডেইলি স্টার রেখেছি, পড়ার চেষ্টা করেছি। আসলে আমার ভালো লাগেনি। আমার কাছে আসলে ওই 'প্রথম আলো' আমি বের হওয়ার আগে থেকেই, মানে বের হওয়ার পর থেকে আমি 'প্রথম আলো' পড়ি, 'ইত্তেফাক' পড়ি। মানে বাংলা পত্রিকাগুলো যে এত আছে, এমনও সময় গেছে যে যখন সংবাদপত্রে চাকরি করতাম, তখন তো সৌজন্য সংখ্যা পেতাম ২০টি ২৫টি সেই সাপ্তাহিক এবং দৈনিক পত্রিকা বাসায় যেত এবং সেগুলো এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পড়তাম। আবার ব্যবসা-বাণিজ্য যখন আ কম ছিল, তখন এরকম অফিসে ৮টা, ১০টা, ১২টা পত্রিকা রাখতাম এবং ঘন্টার পর ঘন্টা বসে পত্রিকা পড়তাম। আমার অনেক সহকর্মী যারা ছিলেন তারা খুব ভীষণ রকম বিরক্ত হতেন যে, "এই লোকটার কি কোনো কাজ নাই? সারাদিন পত্রিকা পড়েন।" তো এই যে কথাগুলো বললাম যে এত যে আমার পত্রিকা পড়ার অভ্যাস, সেই অভ্যাসের মধ্যে জীবনে একদিনের জন্য জনাব নুরুল কবিরের একটি লেখা ইংরেজিতে আমি পড়িনি। আর তার কোনো বাংলা যে বই বা লেখা সেটাও আমি পড়িনি। তো বুঝেন ব্যাপারটা যে আমার যদি এই অবস্থায় তা আপনার অবস্থা কী? আপনি কটা নুরুল কবির যে সাংবাদিক হিসেবে তার কটা নিবন্ধ পড়েছেন একটু নিজে, নিজে জিজ্ঞাসা করেন। তো কাজেই আমরা যে তাকে ভালোবাসি সাংবাদিক হিসেবে বা তাকে যে বড় মনে করি, মূলত একজন বক্তা হিসেবে। তিনি কথা বলেন, উচিত কথা বলেন এবং সেই কথার মধ্যে রসকসহীন, আমার মতো মিষ্টি করে বা আরও অনেকের মতো সাহিত্যের রং মিশিয়ে বা রাজনীতির যে পক্ষপাত দুষ্ট যে সকল কথাবার্তা রয়েছে যা কিনা একটি বিশেষ শ্রেণীকে উন্মাদনা দেবে। যেমন আপনি যদি বিএনপির পক্ষে কথা বলেন, আপনি যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, জামাতের পক্ষে কথা বলেন,
এক ধরনের যাকে বলে উন্মাদনা তৈরি হবে। কিন্তু আপনার কথায় রসকস নেই, কিন্তু আপনি সত্য কথা বলছেন। তো এই সত্য কথা বলে একটা মানুষ যত আকর্ষণীয় হতে পারে এই বাংলাদেশে, সেটা জনাব নুরুল কবির হয়েছেন তার বক্তব্যের মাধ্যমে, বিশেষ করে ১/১১ র সময়। যখন মানুষ খুব ভয়ে কাঁপছিল, থরথর করে কাঁপছিল, ঠিক এই ১/১১ র সময় ২ জন ব্যক্তি, একজন ব্যারিস্টার রফিক আইন অঙ্গনে, আরেকজন নুরুল কবির, এই সংবাদপত্র জগতের মানুষের টেলিভিশনে এসে টকশো করতে গিয়ে তিনি সারা দেশের মানুষের কাছে সাহসের বাতিঘর হিসেবে পরিণত হয়েছেন। তো সেই সাহসের বাতিঘরকে ব্যবহার করে তিনি আসলে জীবনে কখনো ধড়িবাজ, ধান্দাবাজি করার কোনো চেষ্টা করেননি। কক্ষনো প্রেস ক্লাবের সভাপতি, সরকারি কোনো সুযোগ সুবিধা, বাড়ি, গাড়ি মানে কোনো কিছু নাই। তিনি জাস্ট একটা নিউ এজ নামক একটা পত্রিকায় চাকরি করেন। কত বেতন পান? ১.৫ লাখ, ২ লাখ, হাইয়েস্ট ২ লাখের বেশি হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। তো ৳২,০০,০০০ বেতন পেয়ে যতটুক জীবনযাপন করা সম্ভব, তার স্ত্রী হয়তো চাকরি করে, এই অতটুক জীবনযাপনই তিনি এই শহরে করেন। তো এর বাইরে তার লোভ, লালসা, কামনা, বাসনা, অথচ দেখা গেল এই সংবাদপত্র জগতে ৩০,০০০, ৳৪০,০০০ বেতনে চাকরি করেন। এমন লোকও মাসে ১০ কোটি, ২০ কোটি টাকার ধান্দাবাজি করেন। অনেকে শত কোটি টাকার মালিক হয়ে গেছেন। তো সরি ১০ কোটি ২০ কোটি নয়, মাস এটা বেশি হয়ে যাবে। মানে ১০ লাখ ২০ লাখ টাকা ধান্দাবাজি করেন। একেকজনের ৩০-৪০ কোটি টাকার মালিক হয়েছেন, শত কোটি টাকার মালিক হয়েছেন। এগুলো এখন রীতিমতো ওপেন সিক্রেট। তো সেই দিক থেকে নুরুল কবির সাহেব সেই জিনিসগুলো কখনো করেননি। তো তার সেই সততা, ন্যায়পরায়ণতা নিয়ে তো প্রশ্ন ওঠার কথা না। তো এই মানুষটি এই সময়টিতে কেন লাঞ্ছিত এবং অপমানিত হলেন? এই কারণগুলো আমি বলব। আমার দৃষ্টিতে ১ম যে তার যে অভিব্যক্তি, সেটা হলো তিনি নিজেকে সাহসী হিসেবে প্রমাণ করেছেন। তো এর কারণে কি হলো, আমাদের সমাজে যারা ৯৯% ভীরু লোক, কাপুরুষ লোক, তাদের ভীষণ রকম মানে অপমান। যে নুরুল কবির বলে যায়, নুরুল কবির করে যায়, সবাই শুধু নুরুল কবির, নুরুল কবির বলে, আমি কেন পারি না? ফলে যারা কথা বলতে পারেন না, কিংবা ওই যে তার কথা দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হন বা তিনি যাদেরকে আঘাত করেন, তাদের মধ্যে একটা সংক্ষুব্ধ গ্রুপ তৈরি হয়েছে যে যদি কোনোদিন তোমার সুযোগ পাই, এমন একটা ডলা দেব যেখানে পাটার মধ্যে, পাটার উপরে মরিচ বা হলুদ রেখে পুঁতা দিয়ে যেভাবে গুতিয়ে গুতিয়ে পিষে ফেলে, ওরকম তোমাকে পিষিয়ে ফেলবো। এটা এই গত ২০ বছর যাবৎ তৈরি হয়ে গেছে। ২ নম্বর হলো যে তিনি যে কাজটি করেননি কখনো, এইবার তিনি সেই কাজটি করতে গেছেন। তিনি এইবার ওই যে সম্পাদক পরিষদ আছে, সেই সম্পাদক পরিষদের তাকে সভাপতি বানিয়েছেন। এটা একটা রাজনৈতিক পদবি, পোর্টফোলিও। সমাজের অনেক জায়গাতে ম্যানেজ করে এই জায়গাগুলো সাধারণত অনেকে করে। অতীতে যারা সম্পাদক পরিষদের সভাপতি হয়েছেন, সাধারণ সম্পাদক হয়েছেন, মোরলেস তারা কেউই নুরুল কবিরের মতো ছিলেন না। সেটা মতিউর রহমান বলেন, মাহফুজ আনাম বলেন, কিংবা শ্যামল দত্ত বলেন, নঈম নিজাম বলেন। মানে এখানে যারা সভাপতি, সেক্রেটারি হিসেবে আছেন, তাদের একটা কানেক্টিভিটি ছিল, তারা কেউ নুরুল কবিরের মতো না। এই নুরুল কবির সাহেব এখানে তার এই চরিত্র নিয়ে যেখানে আসছেন, এটি তার সীমা অতিক্রম করা হয়েছে। এটা আমার কাছে তার দ্বিতীয় ভুল বলে মনে হয়েছে। থার্ডলি হলো যে নুরুল কবির বা নুরুল কবিরদের মতো মানুষ, এরা কখনো এরা কথা বলেন গান মানে অনেকটা কোকিলের মতো। দে সিং, তারা গান, দে স্পিক, তারা কথা বলেন। কিন্তু ওগুলো বাস্তব যারা পরিণত করবেন, তারা পলিটিশিয়ান, দ্য লিডার্স। মানে লেখক যদি মনে করেন উইলিয়াম শেক্সপিয়ার বা ধরুন কবি নজরুল বা রবীন্দ্রনাথ, তাদের অনেক কর্ম নিয়ে অনেক বড় কিছু হয়েছে। এখন তাদেরকে যদি সেই কর্ম বলা হয় যে রবীন্দ্রনাথকে যে তুমি একটু অভিনয় করো, রক্তকরবীতে অভিনয় করো, সেটা তৃপ্তি মিত্র বা শম্ভু মিত্রের মানে একটা পশমের মতো রবীন্দ্রনাথ অভিনয় করতে পারবেন না। কিংবা এত জল ও কাজল পাশানি আনলে কেন বল, সেই মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে যে বা ফিরোজা বেগমের কণ্ঠে নজরুলের যে গানগুলো অনবদ্যতা পেয়েছে, বা শোনো শোনো ইয়া এলাহি, এই গানটি খালিদ হোসেনের কণ্ঠে যেভাবে অনবদ্যতা পেয়েছে, নজরুলকে গান গাইতে দিলে তিনি পারবেন না। এখন একজন পলিটিক্যাল ব্যক্তি ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে গিয়ে যে সাহস, শক্তি,
দেখেন এবং তিনি পরিবেশ পরিস্থিতি যেভাবে বুঝতে পারেন, এটা নুরুল কবির সাহেবদের মতো মানুষ কখনো বুঝতে পারে না। ফলে তিনি সেখানে গেছেন ডেইলি স্টার রক্ষা করার জন্য এবং যা হবার সেখানে তাই হয়েছে। এই গেল একটা। তারপরে যেটা হলো যে তিনি এই গত ১৪টি মাস ধরে তার সাহসের বাতিঘর হিসেবে তিনি যেভাবে জামাতকে মানে সমালোচনা করেছেন, মুক্তিযুদ্ধকে যেভাবে আপহোল্ড করার চেষ্টা করেছেন, এটা এই রাষ্ট্রের এই মুহূর্তে যে ফরমেশন হচ্ছে, সেই ফরমেশনের জায়গাতে মানে ওই তার প্রতিটি শব্দ রীতিমতো একটা পেরেকের মতো আঘাত করেছে। মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে অনেক কথা বলেন। যেমন ফজলুর রহমান সাহেব মানে নুরুল কবির সাহেবের সাথে ১০০ গুণ বেশি বলেন। কিন্তু যেহেতু তার একটা পলিটিক্যাল স্ট্যান্ড আছে, পলিটিক্যাল সাহস আছে। নুরুল কবির সাহেবও ছাত্র জীবনে পলিটিক্স করেছেন। কিন্তু ফজলুর রহমান সাহেবদের মতো নন, ওই পর্যায়ের নেতা নন। তো কাজেই কি হলো যে ফজলুর রহমান সাহেবরা যেভাবে মুক্তিযুদ্ধকে আপহোল্ড করার চেষ্টা করেছেন, ঠিক সেম কাজটা যখন নুরুল কবির সাহেব করার চেষ্টা করেছেন, তার দ্বারা যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, তারা এই যে সুযোগ খুঁজতেছিল কখন এই ভদ্রলোকটিকে মানে নাজেহাল করা যায়। এরপরে যেটা আছে যে আমাদের এই যে তরুণ সমাজ যারা আছে, এই তরুণ সমাজ এখন যারা তাকে লাঞ্ছিত করেছেন তিনি বলেছেন যে অনেকে হয়তো তাকে চেনেন না, অনেকে হয়তো তারা চেনেন না। তো এটার যে সবচেয়ে বড় আমাদের এই যুগের যে সমস্যা, এটা হলো ৫ নম্বর সমস্যা যে আমরা মানুষ চিনতে পারছি না। মানুষ চিনতে পারছি না। এখন নুরুল কবির ডাজ নট ম্যাটার। আপনি চিন্তা করেন যে সমাজে একটা গরু, একটা ছাগল, একটা ভেড়া, এমনকি একটা কুকুর, তারাও কিন্তু সমাজের সম্মানিত মানুষ চিনে। আপনি কখনো দেখেছেন জীবনে যে কুকুর কোনো ওসিকে কামড় দিছে? জীবনে কোনোদিন কোনো মেজর জেনারেলকে দেখলে কুকুর ঘেউ, ঘেউ করেছে? কক্ষনো সে কাজ করবে না। আপনি কখনো দেখেছেন কোনো মন্ত্রী, মিনিস্টার কিংবা প্রধানমন্ত্রী বা শেখ হাসিনার মতো মানুষ, পুতিনের মতো মানুষ, মোদির মতো মানুষ, তাদের মাথায় সে মানে এদের মতো মানুষ, প্রভাবশালী মানুষ যাদের শক্তিশালী আছে, এবং ধরেন টুঙ্গাবাবু বা মানে যাদের খুব পাওয়ারফুল, রাসপুটিনের মতো মানুষ, ডাকাত শহীদ, এরকম যারা মানুষ আছে তাদের মাথার উপরে কোনো পাখি হেগে দিয়েছে, মলত্যাগ করেছে, কৌয়া মলত্যাগ করেছে, দেখতে পাবেন না। অর্থাৎ প্রকৃতির একটা নিয়ম হলো প্রকৃতি মানুষ চিনতে পারে। নির্বোধ অবোধ প্রাণীরা মানুষ চিনতে পারে। এর একটা অবোধ শিশু, ২ মাসের একটা শিশু আপনি ফেলে দিয়ে আসেন সুন্দরবনে, কোনো বাঘ তাকে কামড় দেবে না, সজারও কামড় দেবে না, শেয়ালও কামড় দেবে না। এরকম একটা অবস্থা। তো আমাদের এই সমাজে এই যে নুরুল কবিরদের মতো মানুষকে চিনতে পারছে না, ফেস দিয়ে চেনার দরকার নাই। নরমাল যখন সমাজ স্বাভাবিক থাকে, মানুষ বুঝতে পারে যে এই লোকটি সম্মানিত। তাকে মর্যাদা দেয়, সম্মান দেয়, এমনকি দুনিয়ার খারাপ সময়ে তাকে সম্মান দেয়। তা এই যে ৫ নম্বর সমস্যা হলো যে আমাদের এই সমাজে এখন নুরুল কবিরদেরকে চেনা যাচ্ছে না। ৬ নম্বর। ৬ নম্বর হলো এই যে নুরুল কবিরদেরও ভুল আছে। নুরুল কবির, তারপর আ প্রথম আলোর মতিউর রহমান বা অন্যান্য যারা আছেন, তারা এই যাকে বলে লাঞ্ছিত হওয়ার পর বুঝতে পারেন যে লোকজন তাদেরকে চিনতে পারেনি। কিন্তু তারা যদি আগে বুঝতে পারতেন যে লোকজন তাদেরকে চিনতে পারছে না, লোকজন তাদেরকে চিনতে পারছে না, এই কথাটা যদি তারা বুঝতে পারতেন যে আমাদের এই সমাজের কমন সেন্স, অভিব্যক্তি, সামাজিক নম্রতা, ভদ্রতা, এটার কারণে একজন মানুষের নাম পরিচয় না দেখে শুধুমাত্র তার ড্রেস কোড, পোশাক, চোখের অঙ্গভঙ্গি এগুলো দেখেই মানুষ যখন বুঝতে পারে যে না উনি একজন কবি, উনি একজন সাহিত্যিক, উনি একজন সম্মানিত ব্যক্তি, তখনই কি হয় যে সমাজের একটা ব্যালেন্স থাকে। তো এই জিনিসটি যেহেতু তিনি একজন চিন্তক, তিনি একজন কথক, তারও তো বোঝার দরকার ছিল। তিনি সেটা বুঝতে পারেননি। এটা তার একটা ব্যক্তিগত আ যাকে বলা হয় আমি মনে করি অপরাধ। রীতিমতো অপরাধ। বুঝতে না পারা জ্ঞানী লোকের জন্য রীতিমতো অপরাধ। আর সর্বশেষ ৭ নম্বর অপরাধ হলো অশান্ত সময়। অশান্ত সময় যখন কাউকে পাকড়াও করে, নিয়তি যখন কাউকে টান দেয়, ওটার কোনো যুক্তি নেই। এখন যে সময়, এই সময়েতে যেটি হয় সেটা হলো যেকোনো ঘটনা, যেকোনো দুর্ঘটনা, যেকোনো সময় ঘটে যেতে পারে যে কারোর জীবনে। এই অশান্ত সময়ের যে ঘূর্ণিপাক, সেই ঘূর্ণিপাক যেকোনো মানুষকে যেকোনো পরিস্থিতিতে গ্রাস করতে পারে।
এর ফলে কি হলো, নুরুল কবির সাহেবদের মতো যে ঘটনা ঘটলো, সেই ঘটনা হয়তো আরো অনেকের জন্য অনিবার্য হতে পারে আগামীতে, যদি আমরা সতর্ক না হই। মহান আল্লাহ আমাকে, আপনাকে সহ আরো অনেক যারা এই সমাজের ব্যক্তি রয়েছেন, যার যার অবস্থানে সবারই তো সম্মান আছে। এমনকি আপনি যাকে অসম্মানিত বলে মনে করেন, তার স্ত্রী তো তাকে সম্মান করে, তার সন্তান তো তাকে সম্মান করে। ফলে আমি মনে করি সব মানুষের সম্মানিত, কোনো মানুষের জীবনে যেন এই ধরনের অবমাননাকর, অস্বস্তিকর, বিরক্তিকর এবং যাকে বলা হয় এই দুঃখ ভারাক্রান্ত হয়ে যায় হৃদয়, যেগুলো স্মরণ করলে এই ঘটনা যেন না ঘটে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।